আচ্ছা, কেউ যদি তুলে থাকো আমাকে শেয়ার করে দেবে যে এই প্রশ্নের যেগুলো আলোচনা হয়েছে। ঠিক আছে, এই 36 দাগের প্রশ্নে যেগুলো আলোচনা হয়েছে, ঠিক আছে, আকরিক সম্পর্কে। চলো, নিচের কোন জ্বালানিটি সর্বনিম্ন দূষণ ঘটায়? নিচের কোন জ্বালানিটি সর্বনিম্ন বায়ু দূষণ ঘটায়? আমাকে ওটা শেয়ার করে দেবে 36 দাগে, যেটা আলোচনার রেকর্ড হয় না, ঠিক আছে। নিচের কোন জ্বালানিটি সর্বনিম্ন বায়ু দূষণ ঘটায়? কয়লা। বিয়ের দাগের কত দাগের বলেছো? সিয়ের দাগের, তাই তো? আচ্ছা, সকলে উত্তর দাও। নিচের কোন জ্বালানিটি সর্বনিম্ন বায়ু দূষণ ঘটায়? দেখো, যেভাবে আলোচনা করছি, প্রশ্নের প্যাটার্নটাও তোমরা দেখতে পাচ্ছ, কিভাবে প্রশ্ন হয়ে থাকে এটাও তোমরা প্র্যাকটিক্যালি ভাবে শ্রবণ করছো, ঠিক আছে, হাতে নয়, শ্রবণ করছো। সেক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হবে। দেখো, যেই ধরনের প্রশ্ন আসতে পারে, এসেছে পরীক্ষার ক্ষেত্রে, সেই ধরনের প্রশ্ন কিন্তু আলোচনা করছি। এবার ভাগ্যের ব্যাপার, ঠিক আছে, সব কিছু ভাগ্যের ওপর নির্ভর। যদি এসে যায় তো লাকের ব্যাপার, এটা সবাইকার ক্ষেত্রে সব কিছু আসে না। ঠিক আছে, ঠিক আছে, চলো। যদি কমন পড়ে যায় তো সেটা তোমাদেরও লাভ, আমারও লাভ, ঠিক আছে। নিচের কোন জ্বালানিটি সর্বনিম্ন বায়ু দূষণ ঘটায়? কি বলেছ? কয়লা। দেখো, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, কি সঠিক অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, হাইড্রোজেন কি? আমরা জানি যে হাইড্রোজেন হচ্ছে একটা বিশুদ্ধতম দহন জ্বালানি। ঠিক আছে, জ্বলন্ত হাইড্রোজেন থেকে জল উৎপন্ন কিন্তু হয়ে থাকে। একটি জ্বলন্ত হাইড্রোজেন থেকে কি হয়? জল উৎপন্ন হয়। যদিও তোমরা ধরো কয়লা, কেরোসিন তেল, কেরোসিন তেল ডিজেল জীবাশ্ম জ্বালানি হিসাবেও কিন্তু পরিচিত, তবে এগুলো পোড়ালে কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য অনেক ক্ষতিকারক গ্যাস কিন্তু উৎপন্ন হয়। ঠিক আছে, আচ্ছা, এই রিলেটেড প্রশ্ন এসেছে বা আসবে। কি বলছো? হ্যাঁ, একটি বিশুদ্ধতম দহন জ্বালানি এটি, হাইড্রোজেন। চলো পরবর্তী। এখানে দেখো, এই রিলেটেড প্রশ্ন, নিচের কোন জ্বালানি সর্বনিম্ন পরিবেশ দূষণ ঘটায়? এই ধরনের প্রশ্ন এখান থেকেই, এই ডিপে প্রশ্ন, ঠিক আছে। নিচের কোন জ্বালানি সর্বনিম্ন পরিবেশ দূষণ ঘটায়? ডিজেল, পেট্রোল, হাইড্রোজেন, কয়লা। দেখো, এই প্রশ্ন, ঠিক আছে, এটা এসেছিল ইউপি টেট 2006 সালে, ঠিক আছে। ইংলিশ। হ্যাঁ, হাইড্রোজেন সঠিক অ্যান্সার। হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, দাঁড়াও, ওয়েট ওয়েট। হ্যালো, বলি দেখা যাচ্ছে এখন? আওয়াজ ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা,
ঠিক আছে, 1 মিনিট। হ্যালো, বলছি ক্লিয়ার? দেখতে পাচ্ছ সব? চলো। ঠিক আছে, চলো। কতটা আলোচনা হয়েছিল? হ্যালো, চলো। নিচের নিচের কোন খেলার জন্য খেলোয়াড়দের অবশ্যই প্যাসকেলের সূত্র সম্পর্কে জানতে হয়? প্যাসকেলের সূত্র। নিচের কোন খেলার জন্য খেলোয়াড়দের অবশ্যই প্যাসকেলের সূত্র সম্পর্কে জ্ঞান থাকতে হবে? স্কুবা ডাইভিং, প্যারাগ্লাইডিং। আচ্ছা, পাস্কালের যে সূত্র, এই সূত্রে কি লেখা আছে? এখানে যে পাস্কালের সূত্র বলা হয়েছে, এই পাস্কালের সূত্রে কি লেখা আছে? দেখো, সুতরাং স্কুবা ডাইভিং, স্কুবা ডাইভিং খেলাটা কি কারোর জানা আছে? স্কুবা ডাইভিং,
স্কুবা ডাইভিং কাকে বলে? স্কুবা ডাইভিং হচ্ছে পানির নিচে যে দেখো না যে ডাইভিং করে পানির নিচে, একটি মোড যেখানে ডুবুরিরা শ্বাস প্রশ্বাসের সরঞ্জাম ব্যবহার করার মাধ্যম দিয়ে যে নিচে যায়, বুঝতে পারছো, যে গ্যাস সিলিন্ডার পিঠে নিয়ে নেমে পড়ে, দেখেছো? এই স্কুবা এটা হচ্ছে সেলফ কন্টেন্ট আন্ডার ওয়াটার শ্বাসযন্ত্রের যন্ত্র যা বলা হয়, এর একটি সংক্ষিপ্ত রূপ আছে, ঠিক আছে? যেটা স্কুবা ডাইভিং, এটা হচ্ছে পানির তলে নিজে বহনযোগ্য, ঠিক আছে, নিজে বহন করবে, যেটাকে বলা হয় এই ডুবুরিকে নিঃশ্বাসের বাতাস সরবরাহ করতে হবে অবশ্যই নিঃশ্বাসের জন্য, তাই জন্যই তো তিনি কি করে অক্সিজেন সিলিন্ডার নিয়ে বেরিয়ে যায়, ঠিক আছে? চলো এই বিষয়ে অত আলোচনা নয়। একজন সাধারণ মানুষ ন্যূনতম কতটা দূরত্ব সেমিতে? 39, অপশান বি 25 সেমি সঠিক অ্যান্সার। দেখো স্বতন্ত্র দৃষ্টিভঙ্গির দিক থেকে যদি আমরা লক্ষ্য করি, সেটা সর্বনিম্ন দূরত্বকে চোখের লেন্স এবং বস্তুর মধ্যে একটি পরিষ্কার চিত্র তৈরি করার জন্য সর্বনিম্ন দূরত্ব হিসাবে সংজ্ঞায়িত করা হয়ে থাকে, ঠিক আছে? দেখো একটি সুস্থ মানুষের যে চোখ, সেই চোখের জন্য স্বতন্ত্র দৃষ্টিভঙ্গির সর্বনিম্ন দূরত্ব 25 সেমি। কত? অপশান বি 25 সেমি, ঠিক আছে? তবে এটি বয়সের সাথে সাথে কিন্তু 25 আর থাকে না, পরিবর্তন হতে থাকে, ঠিক আছে? ঠিক আছে। সেন্টিগ্রেড স্কেল কে আবিষ্কার করেন? এ অপশান, তাই তো? সেন্টিগ্রেড স্কেল আবিষ্কার করেন এ অপশান বলছো, সঠিক অ্যান্সার বলেছো, অ্যান্ড্রাস সেলসিয়াস। কত সালে? 1742। সুইডিন জ্যোতির্বিজ্ঞানী তিনি, ঠিক আছে, সুইডিশ জ্যোতির্বিজ্ঞানী অ্যান্ডার সেলসিয়াস, তিনি তাপমাত্রার একটা স্কেল তৈরি করেছিলেন, যা এখন আমরা সেলসিয়াস স্কেল নামে কিন্তু জানি, ঠিক আছে? যেটা বিপরীতে সে প্রায় জিরো, ঠিক আছে, শূন্য জলের স্ফুটনাঙ্ককে, এবং প্রতিনিধিত্ব করেছিল যখন 100, ঠিক আছে, 100 জলের হিমাঙ্ককে প্রতিনিধিত্ব করে, ঠিক আছে? যখন শূন্য জলের স্ফুটনাঙ্কে প্রতিনিধিত্ব করে, যখন 100 জলের হিমাঙ্ককে প্রতিনিধিত্ব করে, তখন এই সেলসিয়াস স্কেল তিনি আবিষ্কার করেছিলেন, তারপরে পরিবর্তন হয়েছে, ঠিক আছে? আচ্ছা, সেলসিয়াস স্কেল সর্বনিম্ন তাপমাত্রা কত কারো জানা আছে? সেলসিয়াস স্কেলে সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি ফারেনহাইট, 0 ডিগ্রি সেলসিয়াস, তাই তো? আচ্ছা, একটা প্রশ্ন যেটা ডাব্লিউবিসিএস প্রিলি পরীক্ষায় এসেছিল, কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট সমান হবে? 0 ডিগ্রি, প্লাস প্লাস 40 ডিগ্রি সেলসিয়াস, +20, -20, -40 ডিগ্রি, কোনটা হবে? কোন তাপমাত্রা কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট সমান হবে? -40, তাই তো? -40, বুঝতে পারছো, সঠিক অ্যান্সার, -40 ডিগ্রি সেলসিয়াস। দেখো সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল, যেটা -40 ডিগ্রিতে মিলিত হয়, যা উভয়ের ক্ষেত্রে একই থাকে। তবে আমরা যদি ফারেনহাইট এবং সেলসিয়াসের মধ্যে রূপান্তরের সূত্রটি দেখি, সেক্ষেত্রে আমাদের রূপান্তরের সূত্রটি এভাবে দাঁড়াবে। আচ্ছা, আমরা সেলসিয়াস স্কেল তো অ্যান্ড্রাস সেলসিয়াস দেখলাম, এবার ফারেনহাইট স্কেল কে আবিষ্কার করেছিল কারো জানা আছে?
এখানে কিন্তু তার নাম উল্লেখ আছে চারটা অপশনের মধ্যে। গুড। ড্যানিয়েল গ্রাভিয়েল ফরেনাইট, তিনি হচ্ছে ফরেনাইট স্কেল আবিষ্কার করেছিলেন। এই স্কেল অনুসারে তিনি জলের স্ফূর্ণাঙ্ক তখন 212 ডিগ্রি ফারেনহাইট এবং গলনাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট হিসাবে ধরা হয়েছিল। কম্পিউটার কে আবিষ্কার করেন? অফিসিয়াল সোল্ডার জিডি পেপারে এসেছিল। কম্পিউটার কে আবিষ্কার করেন? চার্লস ব্যাবেজ, সঠিক অ্যান্সার। চলো, মেশিন চালানোর সময় তাপ আকারে শক্তি নষ্ট হয়। এই তাপ ড্যাশ এর কারণে উৎপন্ন হয়। 41। ঘর্ষণ, সঠিক অ্যান্সার। দেখো, মেশিন চালানোর সময় তাপ আকারে শক্তি নষ্ট হয়, দুটি অংশের মধ্যে ঘর্ষণের কারণে এই তাপ উৎপন্ন হয়, ঠিক আছে। চলো, ইলেকট্রিক রুম হিটার বা ইলেকট্রিক কুকিং হিটারের কয়েলের তারকে ড্যাশ বলে? চলো উত্তর দাও তাড়াতাড়ি, ফিলামেন্ট বলেছো, সকলে উত্তর দাও। সার্কিট নো, ফিলামেন্ট নো। চলো, এটা সঠিক অ্যান্সার হচ্ছে এলিমেন্ট, ঠিক আছে, সঠিক অ্যান্সার অপশান বি। দেখো, একটা বৈদ্যুতিক রুমে হিটার বা বৈদ্যুতিক কুকিং হিটার কোনো কিছু গরম করার জন্য তুমি দিয়েছো, ঠিক আছে, কয়েল ওয়ার ব্যবহার করার মাধ্যমে তুমি দিয়েছো, যেখানে তুমি কয়েল কয়েল ওয়ার ব্যবহার করছো, এটিকে এলিমেন্ট বলা হয় থাকে, ঠিক আছে। এই প্রক্রিয়াটি জুল হিটিং মেকানিজমের মাধ্যমে হয়ে থাকে। কার মাধ্যমে? জুল হিটিং মেকানিজম। এই উপাদানটির মধ্যে দিয়ে যাওয়া বৈদ্যুতিক প্রবাহ প্রতিরোধ সম্মুখীন হয়, যার ফলে উপাদানটি উৎপত্তিত হয়, ঠিক আছে, এলিমেন্ট উৎপাদিত হয়, ঠিক আছে। ঘোড়ার বিবর্তনের সর্বপ্রথম ধাপটি কি? ইওহিপাস, কারেক্ট অ্যান্সার। চলো, ঘোড়ার আদিমতম পূর্বপুরুষের নাম কি? ইওহিপ্পাস, ঠিক আছে। এদের উচ্চতা কত হয়ে থাকে? এদের উচ্চতা 0.4 মিটার। এদের অগ্রপদ চারটি। এদের অগ্রপদে চারটি এবং পশ্চাৎ পদে তিনটি আঙুল ছিল, ঠিক আছে। এদের মোলার মসৃণ ও অনুন্নত প্যালেট যুক্ত ছিল, ঠিক আছে। এরা অনেকটা শিয়ালের মতো দেখতে ছিল, ইওহিপ্পাস জাতিরা, ঠিক আছে। এদের পরবর্তী বিবর্তনগুলিকে মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস, ইকুয়াস বলা হতো, ঠিক আছে। কি কি বললাম? মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস এবং ইকুয়াস। পরবর্তী প্রশ্ন, ইনসুলিন ইনসুলিন ও ইনসুলিন ও ড্যাশ পরস্পর বিরোধী হরমোন। দুজনেই পরস্পর বিরোধী হরমোন। হরমোন থেকে আলোচনা করেছি ক্লাসে, আর ডিটেলস আলোচনা করার দরকার নেই। ইনসুলিন ও পরস্পর ড্যাশ বিরোধী হরমোন। গ্লুকাগন, একদম সঠিক অ্যান্সার। চলো, অগ্নাশয় থেকে নির্গত প্রধান হরমোন হচ্ছে, আমরা জানি, ইনসুলিন, তাই তো। এটা হচ্ছে অগ্নাশয় থেকে নির্গত হয়। এটি এটি গ্লুকোজ গিয়ে রক্ত থেকে কোষের মধ্যে প্রবেশ করা নিয়ন্ত্রণ করতে থাকে। আবার গ্লুকাগন অগ্নাশয় থেকে নির্গত হয়ে থাকে, কিন্তু এটি রক্ত প্রবাহের গ্লুকোজেনের কি করে? ঘনত্ব বৃদ্ধি করে থাকে, তাই এরা একে অপরের পরস্পর বিরোধী হয়, ঠিক আছে। অর্থাৎ এটাকে আমরা কি বলবো? বিরোধী হরমোন হিসাবে চিহ্নিত করতে পারি। মাটিতে নাইট্রোজেন বন্ধনে নিচের কোন মৌলটি সাহায্য করে? এটা কিন্তু পপুলার প্রশ্ন, ঠিক আছে। মাটিতে নাইট্রোজেন বন্ধনে নিচের কোন মৌলটি সাহায্য করে? চলো, কি বলেছো? পটাশিয়াম। আর কে কি বলেছো?
মাটিতে নাইট্রোজেন বন্ধনে নিচের কোন মৌলটি সাহায্য করে? ক্যালসিয়াম সঠিক অ্যান্সার। ক্যালসিয়াম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? দেখো, তোমরা যদি লক্ষ্য করো যে মাটির উর্বরতা বৃদ্ধিতে কিন্তু নাইট্রোজেন অপরিহার্য একটা মৌল, ঠিক আছে? কি বললাম? মাটির উর্বরতা বৃদ্ধিতে নাইট্রোজেন অপরিহার্য মৌল। মাটিতে নাইট্রোজেন বন্ধনে ক্যালসিয়াম সাহায্য করবেই। নাইট্রোজেন সংবদ্ধকরণ হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে কি হয়, পরিবেশের নাইট্রোজেনকে N2 অ্যামোনিয়াম NH4+ এ রূপান্তরিত হয়ে থাকে, ঠিক আছে? দেখো, এই ধরনের প্রশ্ন মনে পড়ে যেখানে অফিসিয়াল পেপার লক্ষ্য করো, ও টেট হিন্দি ইংলিশ এক্সামে হয়ে থাকে, যে কোন ধরনের ফসল নাইট্রোজেনের সংবদ্ধ করে মাটির উর্বরতা বাড়ায়? তন্তু জাতীয় ফসল, তৈলবীজ না বাজরা না ডাল? কোন ধরনের ফসল নাইট্রোজেন সংবদ্ধ করে মাটির উর্বরতা বাড়ায়? তন্তু জাতীয় ফসল, তৈলবীজ না বাজরা না ডাল? নো, ডাল সঠিক অ্যান্সার। তোমরা উত্তর দাও না কেন? পূজা গৌরী, রিয়া, রাক্ষিত। উত্তর দেওয়ার চেষ্টা করো, প্র্যাকটিস তো হবে, ভুল হোক। ভুল তো সবেরই হয়, ঠিক না? ভুল হতে হতে অবশ্যই ভুল বলতে বলতে সঠিক হবে, সে নিয়ে টেনশন নেই। তবে উত্তর দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? মাটিতে নাইট্রোজেন বন্ধনে নিচের কোন মৌলটি সাহায্য করে? ক্যালসিয়াম, সরি, যেটা বললাম যে কোন ধরনের ফসল নাইট্রোজেন সংবদ্ধ করে মাটির উর্বরতা বাড়ায়, সেটা হচ্ছে ডাল হবে, ঠিক আছে? ডাল হবে, ঠিক আছে? দেখো, আমরা যদি লক্ষ্য করি, নাইট্রোজেন বায়ুমণ্ডলে একটা খুব স্থিতিশীল ডাইনিট্রোজেন অণু হিসাবে ঘটে। সেই কারণে জীবিত প্রাণীরা গ্রহণ করতে পারে না এই গ্যাসটিকে, ঠিক আছে? জীবিত প্রাণীরা এই নাইট্রোজেনকে গ্রহণ করতে পারে না। ক্লিয়ার? তাই এটিকে আমরা ব্যবহারযোগ্য আকারে সংবদ্ধ করতে হবে, তাই তো? তাই নাইট্রোজেন সংবদ্ধকরণ হচ্ছে কি, বায়ুমণ্ডলীয় নাইট্রোজেনকে অ্যামোনিয়ার রূপান্তর করার প্রক্রিয়াকে, ঠিক আছে, অ্যামোনিয়ায় রূপান্তর করতে হবে। এই অ্যামোনিয়া তারপরে নাইট্রাট, যেটা নাইট্রিফিকেশন এবং নাইট্রেট রূপান্তরিত হয়, যা উদ্ভিদ গ্রহণ করতে পারে। এরপর কি, কিন্তু উদ্ভিদ গ্রহণ করতে পারবে যখন এই নাইট্রোজেন অ্যামোনিয়া পরে নাইট্রাইট, যেটা নাইট্রিফিকেশনে উৎপন্ন হবে, ঠিক আছে? আমরা যদি ব্যাখ্যার দিকে দেখি, তুমি যদি একটা লক্ষ্য করো যে প্রকৃতি কিভাবে নেবে না, বজ্রপাত হচ্ছে, ঠিক আছে? বজ্রপাত স্থিতিশীল অবস্থায় আছে, যেটা হচ্ছে ডাইনিট্রোজেন অণুকে অস্থির নাইট্রোজেন আয়নে ভেঙে দেয়, যা অ্যামোনিয়া গঠন করতে পারে এটি, ঠিক আছে? এবং শিল্পগত পদ্ধতিতে লক্ষ্য করো, শিল্পে নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে রূপান্তরিত করা হয়। শিল্পে নাইট্রোজেনকে কি করা হয়? অ্যামোনিয়াতে রূপান্তরিত করা হয়। এবং করা যেতেও পারে একটি প্রক্রিয়ার মাধ্যমে, যার নাম হ্যাবের প্রক্রিয়া। কি প্রক্রিয়া? ইম্পর্টেন্ট, ভিভিআই হ্যাবের প্রক্রিয়া। এই কিন্তু প্রশ্ন এসেছিল যে শিল্পগত পদ্ধতিতে তোমরা যদি লেখো যে শিল্পে নাইট্রোজেন অ্যামোনিয়াতে রূপান্তরিত করা যেতে পারে একটি প্রক্রিয়ার মাধ্যমে, যে প্রক্রিয়াটার নাম কি? হ্যাবের প্রক্রিয়া, ঠিক আছে? চলো, জৈবিক নাইট্রোজেন সংবদ্ধকরণ কিভাবে করবে? একটা সিম্ব জাতীয় গাছের মূল নুডুল থাকে, ঠিক আছে? সিম্ব জাতীয় গাছের মূলের নুডুল থাকে, যা নাইট্রোজেন সংবোধনকারী, ঠিক আছে, নাইট্রোজেন সংবদ্ধকারী ব্যাকটেরিয়া, যেমন ধরো রাইবোজিয়াম, এবং উদ্ভিদের মধ্যে হচ্ছে সিম্বোটিক অ্যাসোসিয়েশন, ঠিক আছে? উদ্ভিদটি অণুজীবকে আশ্রয় দেয়, যা এনজাইম, নাইট্রোজেন্স এবং পিগমেন্ট লেগ এবং হিমোগ্লোবিনের মাধ্যমে বায়ুমণ্ডলীয় নাইট্রোজেনকে সংবদ্ধ করে। এতগুলো বলছি এক্সট্রা জ্ঞান নেওয়ার জন্য, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে মনে রাখার জন্য নয়, ঠিক আছে? যেগুলো মনে রাখার বিষয় সেগুলো আমি বলে দিচ্ছি। লেবু জাতীয় উদ্ভিদের কিছু উদাহরণ দাও দেখি। কারো জানা আছে লেবু জাতীয় উদ্ভিদের? লেবু জাতীয় উদ্ভিদ হচ্ছে যেমন সয়াবিন, ঠিক আছে, মুসুর ডাল, মটর, সিম্বো। আচ্ছা, সিম্বো হচ্ছে, আমি বললাম যে সিম্বো, এই সিম্বোটা হচ্ছে কি জানো? সিম্বো হচ্ছে একটা প্রোটিন সমৃদ্ধ, ঠিক আছে? সিম্বো, সরি, তালবস্যই ময়ব। সিম্বো হচ্ছে একটি কি, প্রোটিন সমৃদ্ধ উদ্ভিদ, কিন্তু সাধারণত ফ্যাবেসি পরিবারের অন্তর্গত হয়ে থাকে। কোন পরিবারের? উদ্ভিদ কিন্তু ফ্যাবেসি পরিবারের, ফয়জফলাকার ফয়জফলাকার বয়িকা দন্ত শস্যই। ব্যাকটেরিয়া হতে পারে রাইবোজিয়াম বা নাইট্রোব্যাকটেরিয়া তার মাধ্যমে। আচ্ছা, ডাল হচ্ছে নাইট্রোজেন সংবদ্ধ করে মাটির উর্বরতা বাড়ায়, এটা আগেই বলেছি। এগুলো পয়েন্ট লক্ষ্য করো এবং নোট করো, ঠিক আছে? চলো।
আচ্ছা, ক্লাস আগের ক্লাস কে কে করেছিলে? ম্যাথ ক্লাস। মন্দিরা, মন্দিরা কই? মন্দিরা, তারপর নামটা বলে যাচ্ছি, আরে আলিয়া। ক্লাসে জয়েন করতে কি লজ্জা পাচ্ছে নাকি? কোনো কিছু সমালোচনা করার আগে অবশ্যই যাচাই করে নেওয়া ভালো, তাই না? ঠিক তো নাকি? কোন দিক থেকে মানুষ কিভাবে বলে সেটা অবশ্যই কোনো কিছু বলার আগে যাচাই করে নেওয়াই ভালো। টাকার কথা বলেছি বারবার, সেক্ষেত্রে আমাকে টাকাটা দিতে হচ্ছে আমার। এটা নিজস্ব, এটা নিজস্ব। আমাকে আমার গাড় থেকে কি আমি টাকা দেবো? ঠিক আছে, সেক্ষেত্রে আমাকে তো সব দিক থেকে খেয়াল রাখতে হচ্ছে। নোট তৈরি করার জন্য সেটা অনেক খরচাপাতি আছে, যেহেতু আমি নতুন সেন্টারটা খুলেছি। ঠিক আছে, এক্ষেত্রে তারপরেও যদি মানুষ অনেকে ডিপে দেখতেছে ভাষাগুলোকে, তবে আমার আবেগগত ভাষাগুলোকে কেউ ডিপে দেখলে হবে না, ঠিক আছে? কারণ কারোর যদি আবেগ নিয়ে কেউ ছিলিমিলি খেলে, সেক্ষেত্রে সেগুলো হচ্ছে পাপিষ্ট মানুষ। একজন ভালোবেসেছে একজনকে, ঠিক আছে, মন দিয়ে ভালোবেসেছে, তার আবেগকে নিয়ে যদি তুমি পাশের মানুষ ছিলিমিলি খেলো, তুমি মোটেও ভালো কাজ করছো? হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ হ্যাঁ, দাগিয়ে দেওয়া হবে। দেখো, ওগুলো লাগানো মুশকিল ব্যাপার। যারা অনেক একজনের 10-12 বছর ধরে পড়ছে, 5-6 বছর ধরে পড়তেছে, তারপর তারা সব এবার লাকের অনুযায়ী কারোর প্রশ্ন লেগে যায়, একবার পরীক্ষা দিয়ে ক্র্যাক করে নেয়। তোমাদের যদি যেগুলো পড়ছো আর, ঠিক আছে, সেগুলো যদি লেগে যায় তো ভালো অবশ্যই। অনেকে কি করে, অনেকে পড়ে যাচ্ছে। আমি যে টপিকগুলো দিচ্ছি কিন্তু ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে, আমি বারবার বলছি টপিকগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক। এই টপিক থেকে কিন্তু পরীক্ষায় আসে, এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু টপিকগুলো থেকে আলোচনা হচ্ছে, ঠিক আছে, প্রশ্নপত্র রেডি করা হয়েছে। ঠিক আছে, শেষে যে পিডিএফগুলো দিচ্ছি, এই যে একটা পিডিএফ এক্ষুনি দিলাম, একটু আগে যে দিয়েছিলাম পিডিএফটা, ওই ধরনের কয়েকটা দিয়েছি। ওই যে টপিকগুলো, ওখান দিয়ে কিন্তু সব ধরনের পরীক্ষা এসেছে, ঠিক আছে। আর ম্যাথে যে একটা অনেক দিন আগে দিয়েছিলাম, আর ম্যাথের রেকর্ড ক্লাসগুলো দিয়েছি, ঠিক আছে, দিক নির্ণয়ের। এই দিক নির্ণয় থেকে কিন্তু প্রশ্ন আসবে, কেউ পারবে না। তারপরও এগুলোকে ভীষণ প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে। নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন জিআই আসে, তারপরও রেকর্ড যেগুলো দিয়েছি, দুটো দিয়েছি, ঠিক আছে, আরেকটা দিলে কভার হয়ে যাবে জিআইয়ের। সেগুলো অনেকে দেখছে, অনেকে দেখছে না, ঠিক আছে। তবে যে যেভাবে টাইম দেবে অবশ্যই সেভাবে সফল হবে। না, আমি রুটিন নিজের মতো করে তৈরি করতে, কিন্তু যেহেতু মদন স্যার ক্লাস করাচ্ছে, আমি কীভাবে রুটিনটা ইজি করতে পারি, আমি যখনই বলি এই টাইমে ক্লাস করাবো, অন্য টাইম বলে দেয়, সেই জন্য আমি ইজি করতে পারছি না। এবার দিয়েছিল, রুটিন বানিয়েছিলাম, তারপরেও সম্ভব হচ্ছে না। এবার বানাতে হবে, ঠিক আছে, জিজ্ঞাসিত করতে হবে আমাকে যে কোন কোন টাইম ফাঁক আছে, সেইভাবে আমি রুটিনটা রেডি করছি, ঠিক আছে। যেহেতু প্র্যাকটিস ক্লাস সামনে নিয়ে আসবো, ঠিক আছে, আর এটা স্যারকে নিয়ে আসার চান্স আছে, প্র্যাকটিস করাবে, ঠিক আছে, ম্যাথ জিআই থেকে শুধু প্র্যাকটিসে নেওয়া হবে। আরেকটা যে পিডিএফ দিয়েছিলাম, যেখানে 30 + 25 লেখা ছিল না, পিডিএফটা সবাই পেয়েছো? প্রথমের দিকে যে দিয়েছিলাম পিডিএফটা, কতগুলো প্রশ্ন আছে, ওইখানে যত প্রশ্ন আছে, ঠিক আছে, ওই রিলেটেড প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে, এবং ওই পিডিএফ থেকে সমস্ত অঙ্কগুলো বুঝিয়ে দেবে, ঠিক আছে, আর ওই রিলেটেড অঙ্ক কিছু কষিয়ে দেবে। হ্যাঁ,
275টা আছে না? হেডিংয়ে কি লেখা আছে? যে লাস্ট মিনিটের সাজেশন লেখা আছে না? হ্যাঁ হ্যাঁ, লাস্ট মিনিট সাজেশন। একজন বলেছিল না ক্লাসে যে আমি টাকাটা পেমেন্ট করছি না, তাই জন্য বলেছিল তো। ক্লাস করাতে করাতে বাচ্চার আওয়াজ হয় বলেছিল তো। কেন? প্রবলেম তো হতেই পারে না, ক্লাস তো আমি বাড়িতেই করাই, সেক্ষেত্রে আওয়াজ তো হতেই পারে, তবে ওই একটু আওয়াজে কি গোটা ক্লাসটা বিঘ্ন ঘটাতে পারে? সেক্ষেত্রে খুঁটিনাটি বিষয়গুলোকে এভাবে দেখছে। ঠিক আছে, ক্লাসে জয়েন করলাম, বলতাম, যারা বেশি বলেছিল ফটো ফটো করেছিল শুনেছি। ঠিক আছে। কারোর যদি পিছনে সমালোচনা করে সেগুলো সেই মানুষকে আমি খারাপ চোখেই দেখি, ঠিক আছে, সামনে এসে সমালোচনা করাই ভালো। ক্লাসে আসলো না কেন? ঠিক আছে, যদি ক্লাসে তো আসতে পারতো আমার, ক্লাসে এসে আলোচনা আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারতো যে এগুলো প্রবলেম, এগুলো অন্য স্যারকে শেয়ার করছে কেন? যেহেতু সেই স্যারের সাথে আমার অনলাইনেই পরিচয় হয়েছে, ঠিক আছে, আমাদের সেন্টারের নয়, তারপরেও নাম্বার শেয়ার করছে। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু আমি বারবার বলেছি যেগুলো যদি প্রবলেম হয় আমাকে, তারপরও নাম্বার শেয়ার করছে, ঠিক আছে। আর তোমরা মূর্খের মতো নাম্বার নিয়ে মেসেজ করছো। আরেকজন বিশ্বজিৎ মূর্খর মতো কি করেছে, সবাইকে এসএমএস করছে। কোনো সেন্টারে এরকম চলে না। আমি যদি পারতাম আরও স্যার ম্যাডাম প্রতিটা কিন্তু রাখতে পারতাম, কিন্তু না, মদন স্যার ভালো পড়ায় বলে, ঠিক আছে, আমি তাকে রেখেছি। অনেক প্রবলেম হয়েছে টাকা ফাকা নিয়ে, তারপর আমি তাকে রেখেছি, ঠিক আছে, যেহেতু সবাই শোনে ক্লাস, ঠিক আছে, লাইভে অ্যাটেন্ড করে তার ক্লাস, তাই জন্য আমি তাকে রেখেছি। ঠিক আছে, আমি কিন্তু পারলে অন্য স্যার ম্যাডামকে নিতে পারতাম, কিন্তু না, যেহেতু প্রথম থেকে আসে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কতটা হয়েছিল? বঙ্ক্রাইটিসে আক্রান্ত দেহাঙ্গটি হলো কি? বঙ্ক্রাইটিসে আক্রান্ত দেহাঙ্গটি কি? কোনটা হবে? তবে একটা কথা মাথায় রাখবে, যাদের ইচ্ছা আছে ক্লাস করবে, ঠিক আছে, তারা অবশ্যই টাকা পেমেন্ট করে দিচ্ছে। প্রথমে ওই যে নওশিন আহমেদ, ঠিক আছে, যেই দিন বলেছি সেই নওশিন আহমেদ তো এখন ক্লাসে লাইভই জয়েন করে না। ঠিক আছে, সে বলতিছে যে আমার কলেজে পরীক্ষা আছে, ঠিক আছে, সেমিস্টারে, তাই জন্য। তবে কি হবে, যে মানবে, চোখে চশমা পড়ার দরকার নেই তার, বিনা চশমাতেই মানবে, তাই তো।
আর যে মানবে না সে বলবে এই কালো চশমা দাও, এটা পরে দেখি। সমস্ত ধরনের চশমাও তার কাছে ফেল হয়ে যাবে, তারপরেও সে মানবে না। আচ্ছা, ব্রঙ্কাইটিসে আক্রান্ত দেহাঙ্গটি হচ্ছে শ্বাসনালী, একদম সঠিক অ্যান্সার বলেছো। এই শ্বাসনালীর ভেতরে আবৃত ঝিল্লিতে ব্যাকটেরিয়ার সংক্রমণকে ব্রঙ্কাইটিস বলা হয়। অস্বাস্থ্যকর পরিবেশ, স্যাঁতসেঁতা ধূলিকণা মিশ্রিত আবহাওয়া, ঠিক আছে, স্যাঁতসেঁতা ধূলিকণা মিশ্রিত আবহাওয়া, ঠান্ডা লাগা, ধূমপান থেকে এই রোগ হতে পারে, এই ব্রঙ্কাইটিস। ঝালাই কর্মী, দমকল কর্মী, কলকারখানার কাজ যারা করে, হ্যাঁ, সাধারণত ব্রঙ্কাইটিস রোগটি হয়ে থাকে ঝালাই কর্মী, দমকল কর্মীদের, ঠিক আছে। রিয়াজুল, বলছি এস্টার বক্তব্যগুলো শুনলে আমার, বলছি ক্লাসের মধ্যে এস্টার বক্তব্য দিয়েছি, কোনো বিরক্ত বোধ করছো নাকি? দেখো আমার বয়স কিন্তু তেমন হয়নি, কোথার মধ্যে ভুল ত্রুটি হতেও পারে, ঠিক আছে। এইমাত্র আমার বয়স 23-তে চলছে, ঠিক আছে। তোমাদেরই বয়সের আমি, কোথার মধ্যে ভুল ত্রুটি হলেও হতেও পারে, ঠিক আছে, সে নিয়ে কোনো কিছু নেই। চলো, ব্রঙ্কাইটিস আক্রান্ত এটা হয়েছে, পরবর্তী। একটি বস্তু 25 সেমি প্রতি সেকেন্ডে প্রাথমিক বেগে চলেছিল। ভৌতবিজ্ঞান, ফিজিক্যাল সায়েন্স থেকে প্রশ্ন এটা। 10 সেকেন্ড পরে এর চূড়ান্ত বেগ হলো, চূড়ান্ত বেগটা কত? 60 সেমি প্রতি সেকেন্ড পার। বস্তুটির ত্বরণ নির্ণয় করো। ত্বরণ নির্ণয় করে নিয়েছো? ম্যাথের মতো তো এটা। এত তাড়াতাড়ি নির্ণয় হয়ে গেল? সেটাই তো। কিভাবে নির্ণয় করবে এটা? ঠিক আছে, নোট করে নাও। এই ধরনের যদি থাকে, যদি সংখ্যা চেঞ্জ থাকে করতে পারবে পরীক্ষায়, সংখ্যা যদি চেঞ্জ থাকে, আর এগুলো থাকে, একটা দুটো থাকে, একটা, ঠিক আছে, একটা হলেও থাকে পরীক্ষায় এই ধরনের। চলো, তবে এখানে আমাদের বস্তুর প্রাথমিক বেগ কত দিয়েছে বলো তো? প্রাথমিক বেগ কত দিয়েছে? আচ্ছা, প্রাথমিক বেগ দিয়েছে কত? 25 সেমি, তাই তো? 25 সেমি প্রতি সেকেন্ড, তাই তো? সময় যেটা, আচ্ছা, আমরা বেগ হিসাবে আমরা ইউ ধরেছি এখানে, মাথায় রাখবে। আর আমরা প্রতি সেকেন্ড, অর্থাৎ এটা সময় তো, সময়ের ক্ষেত্রে আমরা কি ধরে থাকি? টি ধরে থাকি, তাই তো? তারপরে বলেছে যে 10 সেকেন্ডের পর চূড়ান্ত বেগ। আচ্ছা, 10 সেকেন্ড পর চূড়ান্ত বেগ কত হয়েছে? আচ্ছা, প্রাথমিক বেগের ক্ষেত্রে আমরা ইউ ধরেছি, ঠিক আছে। এবার চূড়ান্ত বেগের ক্ষেত্রে আমরা, চূড়ান্ত বেগের ক্ষেত্রে কি ধরবো? 10 সেকেন্ডে চূড়ান্ত বেগের ক্ষেত্রে ভি ধরবো, ঠিক আছে। প্রাথমিক প্রাথমিক বেগ হচ্ছে ইউ, আর চূড়ান্ত বেগ হচ্ছে ভি। আচ্ছা, এটা কত সেমি বলেছে? 60 সেমি, তাই তো, প্রতি সেকেন্ডে। ক্লিয়ার হয়েছে এতটুকু? এটা তুলে নাও, আমি ক্লিয়ার করছি, চলো। মনে করি বস্তুটির ত্বরণ এফ সমান এক্স সেমি প্রতি সেকেন্ড। তোমরা এভাবে করতে পারো যে
তোমরা ধরতে পারো যে এখানে তো বস্তুটির ত্বরণ নির্ণয় করতে বলা হয়েছে, তোমরা ধরতে পারো যে বস্তুটির ত্বরণ হচ্ছে এফ, কি বস্তুর ত্বরণ হচ্ছে এফ, ঠিক আছে, এটা ত্বরণ। তবে এক্স হচ্ছে কত, এক্স আমি ধরতে পারো, ক্লিয়ার। আমি একটু ডিটেলসে করে দিচ্ছি, ঠিক আছে। এফ সমান, আচ্ছা এফ অর্থাৎ ত্বরণ, বস্তুটির ত্বরণ, ক্লিয়ার। আচ্ছা আমাদের এফ নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ বস্তুটির ত্বরণ নির্ণয় করতে বলা হয়েছে। সেক্ষেত্রে আমাদের একটা সূত্র আমাদের বের করতে হবে, সেই সূত্রের সাহায্যে আমরা অঙ্কটা করার চেষ্টা করব। অর্থাৎ ত্বরণ নির্ণয়ের সূত্র, আচ্ছা এফ যেহেতু ত্বরণ, এফ বাই এফ, দেখো প্রাথমিক বেগ আর চূড়ান্ত বেগ লিখে নাও। প্রাথমিক বেগ কি ধরেছিলাম, ইউ ধরেছিলাম, তাই তো। প্রাথমিক বেগ কি ধরেছিলাম, ইউ ধরেছিলাম, তাই তো। সরি, চূড়ান্ত বেগ কি ধরেছিলাম, ভি, মাইনাস প্রাথমিক বেগ কি ধরেছিলাম, ইউ, তাই তো। চলো, বাই কত হবে, বাই সময়, সময় টি। এবার করার চেষ্টা করো, দেখি সবাই করতে পারবে, সূত্র তো লিখে দিয়েছি, তাই তো, পারবে তো সবাই। বিশ্বজিৎ পারবে তো এবার? হ্যালো, আওয়াজ শুনতে পাচ্ছ? হ্যালো, বলছি আওয়াজ কি শোনা যাচ্ছে? বলছি এটা পারবে তো? ঠিক আছে, করো, উত্তর বার করো তাড়াতাড়ি, তাড়াতাড়ি উত্তরটা বের করো। কত উত্তর হয়েছে? 3.5 একদম সঠিক অ্যান্সার। দেরি হচ্ছে কেন, তাড়াতাড়ি করবে তো, তাড়াতাড়ি। আচ্ছা দেখো, আমাদের এক্স ধরেছিলাম, যেহেতু আমরা এক্স ধরেছিলাম, তাহলে এক্স সমান কত হবে, এক্স সমান, আচ্ছা এটা কি, এটা ইউ, আচ্ছা ভি, ভি হচ্ছে কি বলেছিলাম, ভি কি বলেছিলাম, বস্তুর, সরি চূড়ান্ত বেগ, তাই তো। চূড়ান্ত বেগ কত ছিল, চূড়ান্ত বেগ কত ছিল, 60 ছিল, সরি 60 ছিল, মাইনাস, আচ্ছা মাইনাস, আচ্ছা তারপর ইউ, ই হচ্ছে কি প্রাথমিক বেগ, যেটা হচ্ছে 25, তাই তো। 25 দাও। তারপর টি, টি কত ছিল, এখানে একটাই টি হচ্ছে 10 সেকেন্ড, তাই তো। 10 সেকেন্ড আমরা দিয়ে দেবো নিচে। আচ্ছা দুটোকে বিয়োগ করলে কত হচ্ছে, দুটোকে বিয়োগ করলে কত হচ্ছে, ঠিক আছে দুটোকে বিয়োগ করো। 35, আর নিচে 10 আছে, 10 বসাও, চলো। দুটোকে ভাগ, দুটোকে ভাগ করে দাও, ভাগ করে 3 পয়েন্ট, হ্যাঁ চলো। আচ্ছা বুঝতে পেরেছি এটা, তাহলে উত্তর কোনটা আছে, 3.5। এই ধরনের যদি আসে, যা 50টা করাবো আজকে। দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা কি হয়। আচ্ছা লিভার, লিভার থেকে প্রশ্ন আছে, লিভার থেকে প্রশ্ন অবশ্যই আছে, এটা মাথায় রাখবে। দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা, আচ্ছা একের কম একের বেশি, তাই তো। একের বেশি কে বলেছো, সঠিক অ্যান্সার অপশান সি। দেখো একটা, একটা ছবি এঁকে দেখাতে হবে। আচ্ছা দেখো, যে লিভারের এক প্রান্তে আলম্ব থাকে, ঠিক আছে, কি থাকে, আলম্ব থাকে। যে লিভারের এক প্রান্তে আলম্ব থাকে, ঠিক আছে, যে লিভারের এক প্রান্তে আলম্ব থাকে ও অপর প্রান্তে বল প্রয়োগ করা হয়, কি বললাম, একটা ছবি আঁকতে হবে অবশ্যই।
আচ্ছা দেখো ছবিটি, আচ্ছা দেখো ছবিটি সুন্দর না হলেও গ্রহণযোগ্য, কিন্তু এটা মাথায় রাখবে। দেখো দ্বিতীয় কমের লিভারের প্রচেষ্টা আমার একটা ছবি আঁকা হয়েছে, ছবিটা তোমরা লক্ষ্য করো, যেখানে যে লিভারের এক প্রান্তে আলম্ব থাকে, দেখো এই প্রান্তে কিন্তু আলম্ব আছে, আলম্ব সমান বি, আর অপর প্রান্তে বল প্রয়োগ করা হয়, এই প্রান্তে বল প্রয়োগ করবো আমরা, ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা বল হচ্ছে পি, আমরা বি প্রান্তে আলম্ব, ঠিক আছে, বি প্রান্তে হচ্ছে আলম্ব, অপর প্রান্তে লিভারের এক প্রান্তে কি আছে, আলম্ব আছে, আর অপর প্রান্তে আমরা বল প্রয়োগ করব, ঠিক আছে। এবং আলম্ব ও বলের প্রয়োগ বিন্দুর মাঝের কোনো স্থানে কি আছে, কি আছে বলো তো? ভা- ভার আছে, ঠিক আছে, কোনো স্থানে ভার ক্রিয়া করে। আচ্ছা আমরা এই বল যদি প্রয়োগ করি, ঠিক আছে, আমরা যদি এই লিভারের এক প্রান্তে তো আলম্ব আছে, এই প্রান্তে, ঠিক আছে, এই প্রান্তে তো আলম্ব আছে, ঠিক আছে, এই প্রান্তে আলম্ব আছে, ওপর প্রান্তে বল প্রয়োগ করছি, এবং মিডিল প্রান্তে দেখো, মিডিল প্রান্তে মাঝের কোনো স্থানে যে স্থানটার নাম হচ্ছে ভার, ঠিক আছে, এই ভার, তাকে আমরা দ্বিতীয় শ্রেণীর লিভার বলবো, কি বলবো? দ্বিতীয় শ্রেণীর লিভার বলবো এটাকে, ঠিক আছে। এই লিভার, এই লিভারে কি হয়, এই লিভারে প্রযুক্তি বল ও ভার পরস্পর বিপরীত অভিমুখে ক্রিয়া করে, ঠিক আছে, কি এই লিভারে প্রযুক্তি বল আর ভারটা সবসময় বিপরীত অভিমুখে ক্রিয়া করে। এই লিভারের যান্ত্রিক সুবিধা সবসময় একের বেশি হয়ে থাকে, এটা মাথায় রাখবে, এই লিভারের যান্ত্রিক সুবিধা সবসময় কি হয়ে থাকে, এই দ্বিতীয় লিভারের যান্ত্রিক সুবিধা সবসময় একের বেশি হয়ে থাকে, ক্লিয়ার? তোমরা আরেকটা লক্ষ্য করো, যেমন ধরো দ্বিতীয় শ্রেণীর লিভারে একটা উদাহরণ দেই, অনেক উদাহরণ আছে, যেমন ধরো নৌকার দাঁড়। আচ্ছা নৌকার দাঁড়ে তুমি দেখো, তুমি তুমি পুরো পি প্রান্তে, অর্থাৎ পি সমান পি সমান কি বললাম? আচ্ছা বল, ঠিক আছে, এই প্রান্তে যদি তুমি বল প্রয়োগ করো, পি প্রান্তে, পি প্রান্তে যদি বল প্রয়োগ করো কি হবে, নৌকোর দাঁড়ে, নৌকোর দাঁড়ে যদি তুমি পি প্রান্তে বল প্রয়োগ করো কি হবে? গুড। তারপর ক্যান ওপেনার, এক চাকার গাড়ি, এগুলো এগুলো কিন্তু এর মধ্যে পড়ে দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে, ঠিক আছে, দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে কিন্তু এগুলো পড়ে। ঠেলা গাড়ি, কোন ধরনের ঠেলা গাড়ি? অনেক ধরনের আছে। আচ্ছা দেখো আরেকটা প্রশ্ন, আরআরবি এএলপি, ঠিক আছে, প্রশ্ন এসেছিল, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর লিভার লোড বাহু দৈর্ঘ্যের সাথে, লোড বাহু দৈর্ঘ্যের সাথে প্রচেষ্টার বাহুর দৈর্ঘ্যের তুলনা করি, মাথা রাখবে, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর লিভারে লোড বাহু দৈর্ঘ্যের সাথে একটা প্রচেষ্টা বাহুর দৈর্ঘ্যের তুলনা করি, তবে ফলাফল কি হবে? আরআরবি এএলপি ইলেকট্রিশিয়ান, ঠিক আছে, 2019 সালে অফিসিয়াল পেপারে লক্ষ্য করে সিপ নম্বর 3 পেয়ে যাবে প্রশ্নটি, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ ভিভিআই প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে, এই রিলেটেড, তাই আলোচনা করছি আমি। আমরা যদি দ্বিতীয় শ্রেণীর লিভারে লোড বাহু দৈর্ঘ্যের সাথে প্রচেষ্টার বাহু দৈর্ঘ্যের তুলনা করি, তবে ফলাফল কি হবে? দেখো প্রচেষ্টার বাহুর সর্বদা লোড বাহুর দৈর্ঘ্য এরকম হবে, ঠিক আছে, প্রচেষ্টা বাহু সর্বদা লোড বাহুর দৈর্ঘ্য, প্রচেষ্টা বাহুর দৈর্ঘ্য সর্বদা লোড বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। আচ্ছা লোড প্রচেষ্টা এবং আলম্বের, যে আলম্ব চিত্র তুলে ধরেছিলাম, ওই আলম্বের অবস্থানের ভিত্তিতে লিভারকে তিন প্রকারে শ্রেণীবদ্ধ করা হয়, কত প্রকারের? তিন প্রকারের, লোড প্রচেষ্টা এবং আলম্ব, লোড প্রচেষ্টা এবং আলম্বের অবস্থানের ভিত্তিতে লিভারকে তিন ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, আরেকটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার, আরেকটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার, ঠিক আছে। আমরা যদি লক্ষ্য করি প্রথম শ্রেণীর লিভার, সেক্ষেত্রে আমরা কি পাই, যে লিভারে আলম্ব লোড থাকবে এবং প্রচেষ্টার মধ্যে অবস্থিত থাকে, তাকে প্রথম শ্রেণী বা ক্লাস 1 লিভার বলবো। যেমন তুমি প্রথম শ্রেণীর লিভারে কি কি পাচ্ছ, প্রথম শ্রেণীর লিভারে তুমি পেয়ে যাচ্ছ কাঁচি পেয়ে যাচ্ছ, ঠিক আছে, আচ্ছা প্রথম শ্রেণীর লিভারে তুমি কাঁচি পাচ্ছ, ঢেকি পাচ্ছ এবং শাবল পাচ্ছ, এগুলো হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, ঠিক আছে, যে লিভারে আলম্বের লোড এবং প্রচেষ্টার মধ্যে অবস্থিত তাকে আমরা প্রথম শ্রেণী বা ক্লাস 1 লিভার বলবো, কাঁচি, ঢেকি এবং শাবল, ক্লিয়ার। দ্বিতীয় শ্রেণীর লিভার, যেটা আলোচনার বিষয়বস্তু, যে লিভারে লোডটি আলম্ব এবং প্রচেষ্টার মধ্যে অবস্থিত,
থাকে তাকে দ্বিতীয় শ্রেণী বা ক্লাস টু লিভার বলবো। যেমন ধর ঠেলা গাড়ি, ঠিক আছে, তুমি যে বলেছিল ঠেলা গাড়ি, বিভিন্ন ধরনের ঠেলা গাড়ি কিন্তু হয়ে থাকে। এবং বোতল ওপেনার এবং জাতি, ঠিক আছে, এগুলো হতে পারে বোতল ওপেনার এবং জাতি। এবং তৃতীয় শ্রেণীর লিভার যেটা, এটি হচ্ছে একটা লিভার যেখানে প্রচেষ্টাটি আলম্ব এবং লোডের মধ্যে অবশ্যই থাকে, তাকে ক্লাস থ্রি তৃতীয় শ্রেণীর লিভার আমরা বলবো। যেমন তৃতীয় শ্রেণীর লিভারের লোড নোট করো, স্ট্যাপলার, ঠিক আছে, স্ট্যাপলার, ঠিক আছে, যেটা তোমরা পিন মারো স্ট্যাপলার, এবং চিমটা, ঠিক আছে, এবং ছিপ, মাছ ধরার ছিপ, এগুলো হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যে পড়ে। ক্লিয়ার? আচ্ছা, দ্বিতীয় ক্রমের লিভার আমরা যেটা বললাম, দ্বিতীয় ক্রমের লিভারে প্রচেষ্টার বাহু লোড বাহু থেকে বেশি হয়ে থাকে, এটা মাথা রাখবে। কি, দ্বিতীয় শ্রেণীর লিভারে প্রচেষ্টার বাহু লোড বাহুর থেকে বেশি, সুতরাং একটি দ্বিতীয় ক্রম লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা একটির চেয়ে বেশি হয়ে থাকে। এটা তাই প্রশ্নের এখানে উত্তরই এটাই হয়েছে। ক্লিয়ার? দেখো আর দুটো প্রশ্ন করাবো, চলো। প্রতিসারণের দ্বিতীয় সূত্রটি কি নামে পরিচিত? প্রতিসারণের দ্বিতীয় সূত্রটি কি নামে পরিচিত, কি বলছো? স্নেলের সূত্র। অপশান সি সঠিক অ্যান্সার। প্রতিসারণের দ্বিতীয় সূত্র স্নেলের সূত্র। আচ্ছা, সূত্রটি হচ্ছে কি জানো? আচ্ছা, আমি যে আলোচনা করছি কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কোথাও, জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে? জিজ্ঞাসা করতে পারো। রিয়াজুল, বুঝতে অসুবিধা হচ্ছে? রিয়া, বলো। অন্য কারোর মতো আর পিছনে সমালোচনা করবেন না। যেটা ভুল সবেরই ভুল হতে পারে, ঠিক আছে, তবে ভুলটা আমার এমন, মদন স্যারের মতো আমার এমন বয়স হয়ে যায়নি, ঠিক আছে, যে আমাকে সেরকম পজিশনে আমাকে, তিনিও সেই ভুল সংশোধন করে করে এগিয়েছে, ঠিক আছে। আমার যেহেতু এই মুহূর্তে অবশ্যই যেহেতু, দেখো দেখো আমার যেহেতু কম বয়স, অবশ্যই ভুল ত্রুটি হতে পারে, ঠিক আছে। সেটা তোমরা যদি মেনে নিতে না পারো, আমি নিজেই কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, ঠিক আছে, এবং একটি এক্সামে পাসও করেছিলাম, যেহেতু আমি হোস্টেলে থাকতাম, ঠিক আছে, টেট পরীক্ষার জন্য আমি হোস্টেলে থাকতাম, পরীক্ষা দিয়েছি এবারে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি শুরুটা করেছি কম্পিটিটিভ এক্সামের জন্য এই বছর থেকে, অর্থাৎ 2023 থেকে। সেলফ স্টাডি, অবশ্যই সেলফ স্টাডি মেনে চলা উচিত। সমস্ত সাফল্য ব্যক্তিরাই রুটিন অনুযায়ী চলেছে। তবে শুধু পড়াশোনার রুটিন অনুযায়ী চললে তো মজাটাই লাগবে না। কি বললাম বুঝতে পেরেছো? পড়াশোনার পাশাপাশি তোমাকে অনেক কিছু করতে হবে, যেমন ধরো, ঠিক আছে, শরীর চর্চা, ব্যায়াম, এই ধরনের কিছু করতে হবে, যেহেতু তুমি পুলিশ পরীক্ষা সাথে সাথে তুমি শুধু পড়েই গেলে মজাটাই পাবে না। রুটিনের সাথে সাথে সেগুলো মিলে নিতে হবে। ক্লিয়ার? এবার বলবে, অনেকে অনেকে ফর্ম ফিল আপ করেছে, ঠিক আছে, তবে ভয়ে পিছিয়ে আর কোনো কিছু নয়। ফর্ম ফিল আপ করেছে অনেকে যাদের হাইট আছে, ওয়েট আছে, অনেকে হাইট ওয়েটের সঙ্গে কিন্তু মিলছে না, তারপরও ফর্ম ফিল আপ করেছে কিছু জ্ঞান নেওয়ার জন্য, ঠিক আছে। তবে তবে তোমাদের
সবাইকার ঠিক আছে তাই তো? হাইট, ওয়েট সবাইকার ঠিক আছে। চলো। ওয়েট কত হয়েছে তোমার? 160? এবারে তো আমি নিজে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই পরীক্ষা দেব। ফর্ম ফিল আপ করেছে কেউ? রেজাল্ট? কি কি পরীক্ষা, প্রিলি? একটা খবর পেয়েছিলাম, তো সেদিকে সেদিকে আর লক্ষ্য করি না, হয়তো জানতে হবে, বেরোয়নি মনে হচ্ছে। কেন, পরীক্ষা দিয়েছিলে? কোন পুলিশ হতে যাচ্ছ তোমরা? স্টেট না গভর্নমেন্ট? সরি, কেন্দ্র থেকে না রাজ্য থেকে? তোমরা নিশ্চয়ই রাজ্য পুলিশ হওয়ার জন্য ফর্মটা ফিল আপ করেছো। কিন্তু পুলিশ এমন হও যাতে অনেকে পুলিশকে কি করছে, রাজ্যের পুলিশের অবস্থা দেখে অনেকে পুলিশ হওয়ার স্বপ্ন আছে ঠিকই, কিন্তু পুলিশটা হতে গেলে তোমাকে অবশ্যই কোন দিকে লক্ষ্য করতে হবে বলো? কোন দিকে লক্ষ্য রেখে পুলিশের স্বপ্ন দেখতে হবে? শুধু ফর্ম ফর্ম ফিল আপ করে দিলেই তো হবে না। ঠিক আছে, যারা গরিব ছেলে তারা তো ফর্ম ফিল আপ করতে পারছে না, আর তারা কি করে? ওই গরিব ছেলেরাই কি হচ্ছে, তারাই প্রকৃতপক্ষে পাস করছে, আসল জায়গায় পৌঁছেছে। তারা ভাবে যে আমি এই এত টাকা দিয়ে একটা ফর্মটা ফিল আপ করেছি, আমাকে এই টাকাটা শোধ নিতেই হবে। ঠিক আছে, এই দেখো যেভাবে তোমরা টাকা দিয়ে এখানে কোর্স করছো, ঠিক আছে, কোর্স করছো তো, অনেকের দেখো, অনেকের গা আছে, অনেকের টাকা আছে, হয়তো যা এই টাকা চলে গেছে কি আছে। যারা গরিব ছেলেদের কি করবে, না আমাকে ক্লাসটা অবশ্যই অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে, লক্ষ্য করতে হবে কীভাবে স্যাররা দিচ্ছে। আর অনেকে কী করছে, টাকা এভাবে, অনেকে আছে, অনেক কোর্স নিয়েছে তারা, ঠিক আছে, কোর্স নেওয়ার পরেও কিন্তু কিছু ফায়দা হবে না তাদের। টাইম না দিতে পারলে কি হবে, ফায়দা হবে কি করে? আর গরিব ছেলে একটাই কোর্স নিয়ে সে এগিয়ে যাচ্ছে, অথচ সে প্রথমবারই পরীক্ষা দিচ্ছে। অনেকে আছে 5 6 7 8 বার পরীক্ষা দিয়েছে, তবু পরীক্ষায় পাস করতে পারছে না। প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি কি নামে পরিচিত? স্নেনের সূত্র, তাই তো? আর সেই সূত্রটি দেখো একটু, দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপাতন কোণের সাইন এবং প্রতিসারণ কোণের সাইনের অনুপাত সর্বদা কি হয়, ধ্রুবক হয়, মাথায় রাখবে। আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত সর্বদা কি হয়, ধ্রুবক হয়। এই ধ্রুবক, এই ধ্রুবকের অক্ষর, ঠিক আছে। প্রতিফলনের দ্বিতীয় সূত্রটি টলেমির সূত্র নামে পরিচিত। আচ্ছা, প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি কি? সরি, সরি, হ্যাঁ, স্নেনের সূত্র।
আচ্ছা, স্নেনের যে আইন, সে আইনে কি বলা হয়েছে? স্নেনের যে আইন, সেখানে বলা হয়েছে যে আপাতিত রশ্মি আর প্রতিষ্ঠিত রশ্মি এবং আপাতনের বিন্দুতে স্বাভাবিক সব একই সমতলে থাকে, সবসময় এটা মাথায় রাখবে। ঠিক আছে, চলো শেষ প্রশ্ন। অ্যামোনিয়াকে শুষ্ক করার নিরুদ নিরোধকটির নাম কি, বলো? অ্যামোনিয়াকে শুষ্ক করার নিরোধকটির নাম কি? শেষ প্রশ্ন, তাড়াতাড়ি। ক্যালসিয়াম অক্সাইড সঠিক অ্যান্সার হবে, ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে, অ্যামোনিয়াকে শুষ্ক করার নিরোধকটির নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, যেটাকে পোড়াচুন বলা হয়। কি বলা হয়? পোড়াচুন। মনে রাখবে এটা। অ্যামোনিয়ার রাসায়নিক সংকেত কি? অ্যামোনিয়ার রাসায়নিক সংকেত কি? NH3। ঠিক আছে, অ্যামোনিয়ার রাসায়নিক সংকেত কি? NH3, তাই তো। এটি একটি তীব্র গন্ধযুক্ত গ্যাস। এটি একটি ক্ষারধর্মী গ্যাস বলা হয়ে থাকে। ঠিক আছে, এটি জলের দ্রব্য হয়ে থাকে। ঠিক আছে, এর বাষ্পীয় ঘনত্ব কত হয়? 8.5। ঠিক আছে, এর বাষ্পীয় ঘনত্ব, অর্থাৎ এটি বায়ুর চেয়ে হালকা হয়ে থাকে, তাই তো। বায়ুর চেয়ে হালকা তো। চলো, ঠিক আছে, আজকে এই ক্লাস পর্যন্ত থাক, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। অল দ্য বেস্ট, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।